হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা জানো তোমাদের ফুড এসআই এর পরীক্ষা আর মাত্র হাতে গোনা 15টা দিন সময় রয়েছে। তো এই লাস্ট 15টা দিন আমরা তোমাদের জন্য স্পেশাল কিছু জিকে ক্লাস নিয়ে আসবো। তো তার জন্য অবশ্যই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে, এগুলো তোমরা মক টেস্ট আকারে দেবে। প্রত্যেকটা প্রশ্ন আমরা বাছাই করে তোমাদের জন্য নিয়ে এসেছি। এরকম ধরনের কোশ্চেন তোমরা কিন্তু তোমাদের এক্সামে দেখতে পাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদের কাছে যথেষ্ট সময় থাকবে, সেই সময়ের ভিতরে তোমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং সর্বশেষে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কে কতগুলি স্কোর করতে পারলে বা কতগুলি ঠিক হলো কতগুলি ভুল হলো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক। তো এখানে প্রথম কোয়েশ্চেন দেখতে হচ্ছে, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির নাম কি? দেখো, এটা WBCS 2018 কোশ্চেন। তো আমরা যে সমস্ত কোশ্চেনগুলো নিয়ে এসেছি প্রায় প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষায় এসছে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে ভ্যারন দ্বীপ। চলো নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কোন শহরটিকে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয়? তো হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় লোথাল শহরটিকে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, কোনটি গুজরাটে অবস্থিত নয়? হরপ্পা সভ্যতার কিছু সাইট ছিল, সেই সাইটগুলোর মধ্যে এই নিম্নের মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে গুজরাটে অবস্থিত। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন ডি, ধুলাভিরা এবং লোথাল এই দুটোই কিন্তু গুজরাটে অবস্থিত এবং গুজরাটে অবস্থিত নয় হয়েছে কালিবাঙ্গন। তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কালিবাঙ্গন এই যে সাইটটি রয়েছে, এই সাইটটি কোন রাজ্যে অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চলো নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, সিন্ধু উপত্যকার লোকেদের জন্য ব্রাহ্মণীর ষাঁড়টি ছিল কী ধরনের? সিন্ধু উপত্যকার লোকেদের জন্য ব্রাহ্মণীর ষাঁড়টি কী ছিল? তো ব্রাহ্মণীর ষাঁড় ছিল একটি পবিত্র প্রাণী। তো এই ষাঁড় কিন্তু পুজো করা হতো, সিন্ধু উপত্যকার লোকেরা এই ষাঁড় পুজো করতো, এটা কিন্তু মনে রেখো। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশন বি। চলো নেক্সট প্রশ্ন দেখে নেবো। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা ফুড এসআইয়ের জন্য প্রিপারেশান করছো তারা আমাদের এই প্র্যাকটিস সেটটি নিতে পারো। আমাদের প্র্যাকটিস সেটটি তোমরা খুবই স্বল্প মূল্যে পেয়ে যাবে, মাত্র 50 টাকার বিনিময়ে তোমরা এই প্র্যাকটিস সেটটি সংগ্রহ করতে পারবে। তো এই প্র্যাকটিস সেটের মধ্যে কী কী রয়েছে দেখো। প্র্যাকটিস সেটের মধ্যে তোমরা পাবে 10টি ফুল 100 নম্বরের মক টেস্ট, যেখানে 50টা জিকে 50টি ম্যাথ কিন্তু রয়েছে এবং বিগত বছরের সলভ পেপার সমস্ত কিছু সলভ কিন্তু করে দেওয়া রয়েছে। 2019 থেকে 2014 যে দুটো পরীক্ষা হয়েছিল বিগত বছরে, সেই 2 বছরের কিন্তু সলভ পেপার তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এর সাথে আরও পাচ্ছ তোমরা স্পেশাল 5টি গণিতের সেট, 10টি স্পেশাল জিকে সেট এবং এর সাথে গুরুত্বপূর্ণ কিছু মিক্সড জিকে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 50 টাকার বিনিময়ে। তো যারা এই পিডিএফটি সংগ্রহ করতে চাও বা প্র্যাকটিস সেটটি সংগ্রহ করতে চাও, অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে বাই করতে পারবে। অথবা এই নম্বরটি দেখছো 9144697664, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে সেখানে ফুড এসআই বলে SMS করবে, সেখান থেকে তোমরা বাই করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফটি সংগ্রহ করতে পারো। তো যেটা তোমার সুবিধা হবে সেখানে তুমি বাই করতে পারো, কোনো প্রবলেম নেই। তোমরা বাই করে আজ থেকেই কিন্তু প্র্যাকটিস করতে শুরু করে দাও। খুবই উন্নত মানের কোশ্চেন রাখা হয়েছে, যেমন তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে ঠিক সেরকম ধাঁচের কোশ্চেন কিন্তু রাখা হয়েছে। তো অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস শুরু করে দাও, প্র্যাকটিস প্রচুর দরকার এখন। তো এই 10টি অন্তত প্র্যাকটিস করে যাও, এখনও হাতে সময় রয়েছে তোমাদের। তো 10টি প্র্যাকটিস সেট তোমরা কিন্তু করে যাবে অবশ্যই। তো যারা নিতে ইচ্ছুক তারা নিয়ে নিও এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। তো চলো নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব। নেক্সট প্রশ্ন এখানে দেখতে হচ্ছ, বৈদিক যুগের প্রাচীনতম গ্রন্থ কোনটি? বৈদিক যুগের প্রাচীনতম গ্রন্থ কোনটি? সরি। তো বৈদিক যুগের প্রাচীনতম গ্রন্থ হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদ হচ্ছে প্রাচীনতম গ্রন্থ বৈদিক যুগের। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে 16টি মহাজনপদের মধ্যে কোন জনপদটি দক্ষিণ ভারতে ছিল? 16টি মহাজনপদ ছিল, তার মধ্যে একটি ছিল দক্ষিণ ভারতের। তো এই 16টি মহাজনপদের মধ্যে একমাত্র মহাজনপদ যেটি দক্ষিণ ভারতে অবস্থিত হয়েছে আসমাক। আসমাক এটি কিন্তু দক্ষিণ ভারতের একটি মহাজনপদ। চলো নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়? বহুবার পরীক্ষায় এসছে, এবার আসারও সম্ভাবনা প্রবল রয়েছে। তো বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থ ত্রিপিটক, সেটি রচিত পালি ভাষায়। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট
8 নম্বর প্রশ্ন দেখো, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? জৈন ধর্মে যে 24 জন তীর্থঙ্কর ছিল, 24 জন তীর্থঙ্কর ছিল, তার মধ্যে প্রথম তীর্থঙ্কর কে হয়েছে? তো প্রথম তীর্থঙ্কর হচ্ছে ঋষভদেব বা আদিনাথ। ঋষভদেব বা আদিনাথ হচ্ছে প্রথম তীর্থঙ্কর, এবং 24তম তীর্থঙ্করটাও আসে, সেটি হচ্ছে আমাদের মহাবীর বর্ধমান বা মহাবীর। চলো নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, শ্রীগুপ্ত কোন উপাধি গ্রহণ করেন? শ্রীগুপ্ত, গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত কোন উপাধি গ্রহণ করেন? তো শ্রীগুপ্ত মহারাজা উপাধি ধারণ করেছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 320 খ্রিস্টাব্দে গুপ্তাব্দের সূচনা করেন কে? তো গুপ্তাব্দের সূচনা করেছিল কে? তো গুপ্তাব্দের সূচনা করেছিল প্রথম চন্দ্রগুপ্ত 320 খ্রিস্টাব্দে। চলো নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, সুলতানি যুগের কম সময়ে রাজত্ব করে কোন বংশ? সুলতানি যুগে কম সময়ের জন্য রাজত্ব করেছিল কোন বংশ? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন সি, খলজি বংশ। তাই খলজি বংশের প্রতিষ্ঠাতাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চলো নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখো, লাখ বক্স কার উপাধি ছিল? লাখ বক্স বা লক্ষ্যদাতা কার উপাধি ছিল? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি, কুতুবউদ্দিন আইবকের উদাহরণ ছিল লাক্স বক্স। তো দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক লাক্স বক্স উপাধি ধারণ করেছিল। চলো নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখো, বাবরের আত্মজীবনী তুজুকি বাবরি কোন ভাষায় রচিত? এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় বারবার আসা। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে তুজুকি বাবরি এই গ্রন্থটি তুর্কি ভাষায় রচিত। রাইট আনসার, কিন্তু ফার্সি করে দেওয়া, ঠিক আছে। 14 নম্বর প্রশ্ন দেখো, শাহজাহানের প্রকৃত নাম কি? শাহজাহানের প্রকৃত নাম কি ছিল? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইতিহাসের। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, খুররাম হচ্ছে শাহজাহানের প্রকৃত নাম। চলো নেক্সট, নিম্নের কোনটি শাহজাহানের নির্মাণ করেননি? নিম্নের মধ্যে কোন স্থাপত্যটি শাহজাহান নির্মাণ করেননি? এখানে সঠিক উত্তরটি হবে বুলন্দ দরওয়াজা। এটি কিন্তু শাহজাহান নির্মাণ করেনি। বাকি জামা মসজিদ, লালকেল্লা, শীষমহল এগুলো কিন্তু শাহজাহান নির্মাণ করেছিল। চলো নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখো, কোন গ্রহটি মর্নিং স্টার বা সন্ধ্যা তারা হিসেবে পরিচিত? সন্ধ্যা তারা বা মর্নিং স্টার কাকে বলা হয়? তো মর্নিং স্টার বা সন্ধ্যা তারা বলা হয় শুক্র গ্রহকে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় কত লাগে? এখানে সঠিক উত্তরটি হবে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে। নেক্সট, বায়ুমণ্ডলীয় যে স্তর দিয়ে জেট প্ল্যান যাতায়াত করে সেটি হলো কোন স্তর? বায়ুমণ্ডলীয় যে স্তর দিয়ে জেট প্ল্যান যাতায়াত করে সেটি কোন স্তর? তো বায়ুমণ্ডলে বেশ কিছু স্তর রয়েছে, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তরের দিয়ে আমাদের বায়ুমণ্ডল এই স্তরের দিয়ে জেট প্ল্যান যাতায়াত করে, স্ট্র্যাটোস্ফিয়ার এই স্তর দিয়ে, ঠিক আছে। চলো নেক্সট, আয়তনের দিক থেকে বিশ্বের ভারতের স্থান কততম? আয়তনের দিক থেকে বিশ্বের ভারতের স্থান কততম? তো আয়তনের ভিত্তিতে বিশ্বে ভারতের স্থান হচ্ছে 7তম। তো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এবং জনসংখ্যার ভিত্তিতে কিন্তু সেকেন্ড রয়েছে আমাদের ভারত। চলো নেক্সট, ভারতের পশ্চিমতম স্থান বা বিন্দু কোনটি? ভারতের পশ্চিমতম স্থান বা বিন্দু কোনটি? তো ভারতের পশ্চিমতম স্থান বা বিন্দু হচ্ছে গুজরাটের গোহার মটর। অপশন সি ইজ দ্য রাইট আনসার। সরি, ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? তো এখানে সঠিক উত্তরটি হবে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, বিশ্ব জল দিবস হলো, বিশ্ব জল দিবস পালন করা হয় কোন দিনটি? তো মার্চ মাসের 22 তারিখ এটি বিশ্ব জল দিবস পালন করা হয়। 21শে মার্চ কি পালন করা হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং 23শে মার্চটা পরপর কিন্তু এই তিনটে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট, পশ্চিমবঙ্গের জীবনরেখা কোন নদীকে বলা হয়? পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয় কোন নদীকে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো আমাদের পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয় ভাগীরথী নদীকে। তো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 24 নম্বর প্রশ্ন দেখো, সন্দাকাফু সিংহ কোন পর্বতমালায় অবস্থিত? সন্দাকাফু শৃঙ্গটি কোন পর্বতমালায় অবস্থিত? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে সন্দাকাফু হচ্ছে সিঙ্গালেলা পর্বতশ্রেণীর অবস্থিত। নেক্সট 25 নম্বর প্রশ্ন দেখো, লন্ডন শহরটি কোন নদীর তীরে?
অবস্থিত। তো লন্ডন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, টেমস নদীর তীরে অবস্থিত লন্ডন শহরটি। সরি। কুচিপুড়ি ও কোট্টম নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত? কুচিপুড়ি, তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্য হচ্ছে কুচিপুড়ি। চলো নেক্সট 27 নম্বর প্রশ্ন দেখো, নিম্নের কোনটি আব্দুল কালামের আত্মজীবনী? তো আব্দুল কালামের আত্মজীবনীর নাম হচ্ছে উইংস ফায়ার। উইংস ফায়ার হচ্ছে আব্দুল কালামের আত্মজীবনীমূলক গ্রন্থ, এবং এই উপলব্ধি এটা কিন্তু মমতা ব্যানার্জির আত্মজীবনীমূলক গ্রন্থ। তো তোমরা কমেন্ট করে জানাবে অ্যান অটোবায়োগ্রাফি এটি কার আত্মজীবনী? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা, তো এটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো নেক্সট 28 নম্বর প্রশ্ন দেখো, গান্ধীসাগর ও পাঁচমারি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? গান্ধীসাগর ও পাঁচমারি অভয়ারণ্য এটি আমাদের অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্যে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, ড্রাগ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? কেন্দ্রীয় ড্রাগ গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? তো কেন্দ্রীয় ড্রাগ গবেষণা কেন্দ্রটি অবস্থিত লখনৌ শহরে, ইউপিতে ড্রাগ গবেষণা কেন্দ্রটি অবস্থিত। চলো নেক্সট 30 নম্বর প্রশ্ন দেখো, রেডার ক্লিপ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? রেডার ক্লিপ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো রেডার ক্লিপ লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত। এছাড়াও আছে এলওসি, এটাও কিন্তু আমাদের ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত। এবং এলএসি অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এলএসি, এটি কিন্তু ভারত ও চীনের মধ্যে অবস্থিত। এগুলো কিন্তু একটু দেখে নেবে, বর্ডার লাইনগুলো কিন্তু থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে। চলো নেক্সট, ফটিক, বলাই ও গোড়া চরিত্রগুলির স্রষ্টাকে? ফটিক, বলাই ও গোড়া চরিত্রগুলির স্রষ্টাকে? তো বাংলা সাহিত্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে, সেগুলো কিন্তু স্রষ্টাকে আমাদের জানতে হবে। তো এখানে সঠিক উত্তরটি হবে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন ফটিক, বলাই এবং গোড়া চরিত্রগুলির সৃষ্টি তিনি করেছেন। চলো নেক্সট 32 নম্বর প্রশ্ন দেখো, স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটিকে করেছেন? স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটিকে করেছেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো স্বরাজ আমার জন্মগত অধিকার এটি করেছিল বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত উক্তি যে স্বরাজ আমার জন্মগত অধিকার। চলো, কল্লেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত? কল্লেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তো কল্লেরু হ্রদটি অবস্থিত আমাদের অন্ধ্রপ্রদেশ রাজ্যে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 34 নম্বর প্রশ্ন দেখো, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? অর্জুন পুরস্কার এবার কে পেয়েছে? তো অর্জুন পুরস্কার মোহাম্মদ শামি কিন্তু এবার পেয়েছে ক্রিকেটার হিসাবে, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তরটি হবে খেলাধুলা প্রশিক্ষণের ক্ষেত্রে অর্জুন পুরস্কার দেওয়া হয়। নেক্সট, দেশবন্ধু কাকে বলা হয়? দেশবন্ধু কাকে বলা হয়? তো দেশবন্ধু নামে পরিচিত ছিল সিআর দাস বা চিত্তরঞ্জন দাস, তিনি কিন্তু দেশবন্ধু নামে পরিচিত ছিল। নেক্সট, প্রথম বাঙালি মহিলা বিএ অনার্স পাস করেন কে? প্রথম বাঙালি মহিলা হিসাবে বিএ অনার্স পাস করেছেন কামিনী রায়। কামিনী রায় তিনি কিন্তু প্রথম বাঙালি হিসাবে বিএ অনার্স পাস করেছে। চলো নেক্সট 37 নম্বর প্রশ্ন দেখো, ক্লোরোফিলের উপস্থিত ধাতুটি হলো কোনটি? ক্লোরোফিলে উপস্থিত ধাতুটি হলো কোনটি? তো ক্লোরোফিলে উপস্থিত হচ্ছে ম্যাগনেসিয়াম, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 38 নম্বর প্রশ্ন দেখো, এক অণু গ্লুকোজে সঞ্চিত শক্তির পরিমাণ কত? তো এক অণু গ্লুকোজে সঞ্চিত শক্তির পরিমাণ হচ্ছে 686 কেসিএল, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 39 নম্বর প্রশ্ন দেখো, ফল পাকাতে কোন হরমোন ব্যবহৃত হয়? ফল পাকাতে ব্যবহৃত হয় ইথাইলিন হরমোন। ইথাইলিন হরমোন ব্যবহৃত হয় ফল পাকাতে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 40 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি সংকটকালীন হরমোন বলা হয়? নিম্নলিখিত কোনটিকে সংকটকালীন হরমোন বলা হয়? তো সংকটকালীন হরমোন বলা হয় কাকে? অ্যাড্রিনালিন হরমোনকে বলা হয় সংকটকালীন হরমোন। নেক্সট, বংশগতিবিদ্যার জনক কাকে বলা হয় বা বংশগতিবিদ্যার জনক কে? তো বংশগতিবিদ্যার জনক হচ্ছে গেগার জোহান মেন্ডেলে। জোহান মেন্ডেলে হচ্ছে বংশগতি বিদ্যার জনক। মেন্ডেলে হচ্ছে বংশগতি বিদ্যার জনক, মনে রেখো। চলো নেক্সট, নিম্নের কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়? তোমাদের অবশ্যই বলবো, কোশ্চেনগুলো শেষ পর্যন্ত পড়বে। এখানে কিন্তু দেখো 9 রয়েছে এবং প্রথমেই দেখো ইনফ্লুয়েঞ্জা রয়েছে। তোমরা যদি কোশ্চেনটা পড়তে ভাইরাস ঘটিত রোগ কোনটি, সেক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা করে চলে আসতে, কিন্তু এখানে আমাদের হবে ম্যালেরিয়া। এই রোগটি কিন্তু ভাইরাস ঘটিত রোগ নয়, বাকিগুলো কিন্তু ভাইরাস ঘটিত রোগ। দেখো চলো নেক্সট 43 নম্বর প্রশ্ন দেখো, আমরা কয়টি হাড় নিয়ে জন্মগ্রহণ করি? মানুষ যখন জন্ম নেয় বা সদ্যজাত শিশুর কটি হাড় থাকে? তো এখানে হচ্ছে 300টি হাড় থাকে মানবদেহে, 300টি হাড় থাকে। কিন্তু
এটি আস্তে আস্তে সময়ের সাথে সাথে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় মানুষ, তখন তার হার যে দাঁড়ায় 206টি। এটা কিন্তু মনে রেখো, কমে যায়, কখনোই বাড়ে না, ঠিক আছে। চলো নেক্সট 44 নম্বর প্রশ্ন দেখো, মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম হাড় কোনটি? মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম হাড় কোনটি? তো স্টেপিস হচ্ছে মানবদেহের ক্ষুদ্রতম হাড়, এবং বৃহত্তম হাড় কোনটি? ফিমার। অপশন ডি ইজ দ্য। নেক্সট 45 নম্বর প্রশ্ন দেখো, কোন প্রাণীদেহের দেহে মুক্ত সংবাদতন্ত্র লক্ষ্য করা যায়? এখানে লক্ষ্য হবে, সরি। কোন প্রাণীদেহের মুক্ত সংবহনতন্ত্র লক্ষ্য করা যায়? তো মুক্ত সংবহনতন্ত্র দেখতে পাওয়া যায় উপরের সবগুলোর মধ্যেই। আরশোলা, চিংড়ি, শামুক, ঝিনুক, এই সমস্ত প্রাণীর মধ্যে মুক্ত সংবহনতন্ত্র দেখতে পাওয়া যায়। চলো নেক্সট 46 নম্বর প্রশ্ন দেখো, যেসব রাশির মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই তাদের বলে কি? যেসব রাশির মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই তাদের বলা হয় স্কেলার রাশি। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে গেল অপশন বি, সঠিক উত্তর হয়ে গেল। এবং এর অপোজিট যেটা হয় সেটা কিন্তু ভেক্টর রাশি, ঠিক আছে। চলো 47 নম্বর প্রশ্ন দেখো, তড়িৎ প্রবাহের একক হলো কোনটি? তড়িৎ প্রবাহের একক হলো কোনটি? তো তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, তাপ ও তড়িৎ পরিবাহীর অধাতুটি হলো কোনটি? তাপ ও তড়িৎ পরিবাহী অধাতুটি হয়েছে কোনটি? তো তাপ ও তড়িৎ পরিবাহী অধাতু হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে তাপ ও তড়িৎ পরিবাহী অধাতু। চলো নেক্সট 49 নম্বর প্রশ্ন দেখো, পরীক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটি হলো কোনটি? তো পরীক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটি হচ্ছে ইউরিয়া। অপশন বি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট 50 নম্বর প্রশ্ন দেখো, আধুনিক পর্যায় সারণীতে কয়টি পর্যায় আছে? তো আধুনিক পর্যায় সারণীতে 7টি পর্যায় রয়েছে, এবং কটি শ্রেণী রয়েছে সেটি কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবার তোমাদের শেষ কোশ্চেন, যেটা তোমাদের আজকে হোমওয়ার্ক থাকলো, সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অষ্টক সূত্রের জনক কাকে বলা হয়, বা অষ্টক সূত্রের আবিষ্কারককে? তো এই অষ্টক সূত্রকে জনক কাকে বলা হয় সেটা কিন্তু তোমাদের কমেন্ট থাকলো। নিম্নের মধ্যে কে অষ্টক সূত্রের জনক? তো এই কোশ্চেনটা সকলে অ্যান্সার করবে, এবং এই 50টি কোশ্চেন যে করলাম সেই 50টি কোশ্চেনের মধ্যে কতগুলি তোমার সঠিক হলো, কতগুলি ভুল হলো, সেটা কিন্তু কাউন্ট করতে ভুলো না। তো কতগুলি হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং যারা পিডিএফ নিতে চাও তারা অতি সত্বর পিডিএফটি সংগ্রহ করে এখনই প্র্যাকটিস শুরু করে দাও, দেরি করো না। তোমাদের হাতে কিন্তু সময় কিন্তু খুবই কম, মাত্র 50 টাকার বিনিময়ে তোমরা কিন্তু পিডিএফটি সংগ্রহ করতে পারবে। সংগ্রহের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে অবশ্যই তোমাদের রিকমেন্ড করবো সংগ্রহ করে প্র্যাকটিস শুরু করে দাও। তো এই বলে আজকে আমরা ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।